নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের পিশাচ। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বলল, আগে হ্যাঁ মশাই, এই বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গেছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এই বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3জন লোক মারা পড়েছে, আর সেই 3টে মৃত্যুই বেশ রহস্যময়। এই বাড়িতে আর বোধহয় কোনো নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বলল। ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন কি? বাড়িওয়ালা বললেন। ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বলল, এই বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমি শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম কিনেছেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনকার বাগানে তিনি হরেক রকম দামি গাছগাছরা নিয়ে নানান রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছগাছরার ক্ষতি করে, সেই ভয় তিনি কাউকে সেখান দিয়ে যেতে দিতেন না। এই বিষয়ে তার নিষেধ ছিল খুবই স্পষ্ট। কিন্তু মাস তিনেক আগে একদিন সকালবেলায় দেখা গেল রামময় বাবুর উড়ে পেয়ারার মৃতদেহ বাগানের ভেতরে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গে লম্বা লম্বা কালশিরা, তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে তার দেহের ভেতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত ওই হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামময় বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে, কেউ যেন তার ত্রিসীমানায় না যায়। বিমল বলল। তারপর থেকে রামময়বাবু কি আর বাগানের ভেতরে যেতেন না? বাড়িওয়ালা বললেন, যেতেন বই কি, বাগানের ভেতরেই তার সারাটা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস তিনেক আগে আরেক সকালে বাগানের ভেতরে আরেকটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল ঠিক তেমনই লম্বা লম্বা কালশিরের ডোরা, আর দেহের ভেতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। বিমল খানিকক্ষণ ভেবে বললেন। তারপর রামময়বাবু কেমন ভাবে খুন হলেন সেই কথা বলুন। বাড়িওয়ালা বললেন, খুন? না না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটা ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেননি। হৃদযন্ত্রের ক্রিয়া হঠাৎই বন্ধ হওয়াতে তার মৃত্যু হয়েছে। কুমার শুধলেন। তার দেহ কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কেউ শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বললেন, মোটেই না, একদমই নয়। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু হুজুকে লোকেরা তা বিশ্বাস করবে কেন? রামময় বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। বিমল বলল। আপনার আর কিছু বলার নেই? আছে, তবে সে বিশেষ কিছু না। রামময় বাবু মারা পড়ার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুড় আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহ, রক্ত কি রস কিছুই থাকতো না। বিমল উত্তেজিতভাবে বলল, আপনি যেসব জীবের নাম করলেন তারা সবাই নিশাচর। বাগানে কি মরা কাক, চিল বা চড়াই পাখি পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাত্রি। সন্ধ্যার পর আজকাল ওর পাশ দিয়ে কেউ হাঁটতেই যায় না। সকলেরই বিশ্বাস রাতে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িটা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে আমার মনে হয় না। কুমার বলল। কিন্তু আমরা যদি ওখানে কিছুদিন বাস করতে চাই? বাড়িওয়ালা অনেকক্ষণ বিস্মিত নেত্রে কুমার আর বিমলের মুখের পানে তাকিয়ে রইল। তারপর বলল, তাহলে আমার আপত্তির কোনো কারণই নেই, কিন্তু মনে রাখবেন, সব কথা শোনার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন সেজন্য আমাকে কিন্তু পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থ লাভের জন্য, নরহত্যার জন্য নয়। বিমল বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমাদের রক্ত শোষণ করবে আজও বোধহয় এমন পিশাচের সৃষ্টি হয়নি। তাহলে এই কথাই রইল, আজ বিকেলেই আমরা ওই বাড়িতে গিয়ে উঠব। বিমল ও কুমার বিকেলের পর সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটা রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটার দিকে চলে গেছে, তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্যক্ষেত। মাঝে মাঝে এক একটা পোড়ো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা।
এটাই হচ্ছে রামময়বাবুর বাগান। বাগানের ঠিক ওপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বলল, আচ্ছা কুমার, তুমি ভূত পেতনি পিশাচ বিশ্বাস করো? কুমার বলল, সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতেরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তার হেসে উড়িয়ে দিতে পারি না বটে, কিন্তু বিশ্বাস করতেও প্রবৃত্তি হয় না। বিমল বলল, পিশাচরা নাকি মানুষের মতন দেহধারী হলেও মানুষ নয়। অনেক সময় প্রেতাত্মারা নাকি মানুষের মৃতদেহের ভেতরে এসে আশ্রয় নেয়, তখন সেই মরা জ্যান্ত হয়ে জীবিত মানুষদের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয় পাশের ওই বাগানে অমনি কোনো জ্যান্ত মরা রোজ রাত্রে জীবজন্তু রক্ত শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করলো, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গেছিল। বিমল চা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বলল, কিন্তু এই নির্বোধ পিশাচটা রক্তপানের জন্য কি আর কোনো ভালো জায়গা খুঁজে পেল না? ওই পাঁচিলের ঘেরা বাগানটুকুর ভেতরে কটা জীবই বাঁচতে পারে? সামনের টেবিলের ওপরে এক চাপড় বসিয়ে দিয়ে কুমার বলে উঠল, ঠিক, বাগানের বাইরে এত বড় জীব থাকতে সে এখানে বসে কেন অপেক্ষা করবে? বিমল হেসে বলল, তবে যদি বলো এই পিশাচটি অত্যন্ত বিলাসী, কবির মতো ফুলের গন্ধ শুনতে ভালোবাসে, তাহলে কুমার বাধা দিয়ে বলল, আমি ওসব কিছুই বলতে চাই না। আমার মত হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিছুই আসে না। বিমল মৌন মুখে চা পান করতে লাগলো। কুমারও আর কিছু বলল না। চারদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠছে। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো। কে যেন কি একটা মাটির ওপরে ফেলে দিল। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল, তারপর দ্রুত পায়ে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাস্যমুখে গর্জন করে বলল, তবে রে দুরাত্মা পিশাচ, এমন করে আমাদের ভয় দেখানো? দাঁড়া তো। বিড়ালটা প্রকাণ্ড একটা লাফ মেরে জানলা পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভেতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ এবং অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল। মাত্র একবার, তারপরেই সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বলল, বাগানে গিয়ে বিড়ালটা ওরকম চেঁচিয়ে উঠলো কেন? কুমার দরজার দিকে এগোতে এগোতে বলল, দাঁড়াও, আমি দেখে আসছি। বিমল তাড়াতাড়ি বলল, খবরদার, যা দেখবার কাল সকালে দেখলেই চলবে। মনে রেখো, রাত্রেও বাগান বিপজ্জনক। কি বিমল, তুমি ভয় পেলে নাকি? না ভাই, একে ভয় বলে না, এই হচ্ছে সাবধানতা। সকালে আগে বাগানটা দেখি, তারপর ওখানে রাত্রিবাস করব। রামময়বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকলে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তাদের অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস আর পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশে যাদের দেখা মেলে না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। বিমল বলল, কুমার, তোমারও তো বাগানের শখ আছে, কিন্তু এইরকম অর্কিড কখনো দেখেছো কি? কুমার বলল, না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বাহ, কি চমৎকার! দেখো কুমার, দেখো, ওই সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির ওপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে, অর্কিডটা যে অত বড় আর তার ফুল যে এমন অদ্ভুত হয়, না দেখলে তো আমি তা বিশ্বাসই করতে পারতাম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেকটা পাপড়ির মুখ থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে। রক্তমুখ অর্কিড ফুল। কুমার সেদিকে এগিয়ে গিয়েই বলে উঠল, বিমল, শিগগিরই দিকে এসো। বিমল কয়েক পা অগ্রসর হয়েই স্তম্ভিত নেত্রে দেখল কালকের ওই বিড়ালটার মৃতদেহ সেখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বলল, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণের কান্না শুনেছি। কে কে বধ করলো? কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে? আজ রাত্রে সেটাই বোঝার চেষ্টা করব। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরো অদ্ভুত দেখাতে লাগলো। বাড়িওয়ালা সত্যি কথাই বলেছিল, সন্ধ্যার পর কেউ ভয়ে দিকে আসে না, কারণ 2 ঘন্টা অপেক্ষা করার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া পেল না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা আর বাদুড় শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল।
বিমল আর কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখল। হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেরে ফেলবে। বিমল বলল, কুমার, একটা চমৎকার মিষ্টি গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি, কিন্তু এই বাগানে সকালে কোনো ফুলও দেখিনি, কোনো সুগন্ধও পাইনি। হয়তো এই ফুল রাত্রে ফোটে। আমার মনে হচ্ছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকেই। আচ্ছা, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখল কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিডগুলোর কাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই একটা আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির ওপর লুটিয়ে পড়ে ভীষণ ছটফট করতে লাগলো। চোখের পলক ফেলার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে যেই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরে উপরে দুবার গুলি বর্ষণ করলো। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরো দুবার ছোড়ার পরেই রক্তমুখ ফুলশুদ্ধ অর্কিড গাছটা দুখানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা শুয়া বা দাঁড়া থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেইগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোড়ার মতো টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বলল, আসল ব্যাপারটা এইবার বোঝা গেল। কেতাবে পড়েছিলাম দক্ষিণ আমেরিকা ও আরো কোনো কোনো দেশে এমন কোনো কোনো জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদশাস্ত্রের পণ্ডিত রামময় বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিলেন। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুলে গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্তপান করতে চাইতো। তখন গন্ধ ছড়িয়ে নানান জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতন শুয়া দিয়ে তাদের আক্রমণ করত। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।